চ্যাটার্জি বাড়িতে ঢুকে রাজদীপ চ্যাটার্জিকে নাকানি চোবানি খাওয়ালো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রিত বিদ্যাকে সঙ্গে নিয়ে চ্যাটার্জি বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালে তখন কোনোভাবে রাজদীপ চ্যাটার্জি বরণ করতে দিতে চায় না। তখন বিদ্যা বলতে থাকে, আমার সঙ্গে আমি তো একা আসিনি, আমার সঙ্গে কনে যাত্রীও এসেছে। এই বলেই কলেজের সকল স্টুডেন্টদের নিজের পাশে দাঁড় করায়। এরপরেও যখন রাজদীপ চ্যাটার্জি বরণটা না করতে চায় তখন মিডিয়ার লোকজনকে ভেতরে ডাকে বিদ্যা। এরপরে মিডিয়ার সামনে রাজদীপ চ্যাটার্জিকে বলতে থাকে, কি ব্যাপার, এখন কি বরণ হবে? তখন তখন দেখা যায় মিডিয়ার লোকজন বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনার পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিন, তা না হলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এই কথা শুনে ভয় পেয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। এরপরে পৃথাকে বলতে থাকে, পৃথা যাও, বরণ করে ঘরে তুলে নাও, তোমার তো আদরের বৌমা, তাই না? তখন এরপরে পৃথা বরণ করলে বিদ্যা বলতে থাকে, শুধু শুধু আমার শাশুড়ি মা বরণ করলে হবে না, অন্য একজনকেও বরণ করতে হবে। তখন তখন সৃঞ্জয়ী বলতে থাকে, আমি কিন্তু কাউকে বরণ টরণ করতে পারবো না, আমি আগেই বলে দিলাম। তখন বিদ্যা বলতে থাকে, আমি কি আপনাকে একবারও বলেছি যে আপনি আমাকে বরণ করবেন? আপনাকে আমি বরণ করতে তো বলিনি, তাই না? তবে আগে থেকে কেন কথা বলছেন আপনি? তখন এই কথা শুনে সৃঞ্জয়ী বলতে থাকে, আগে থেকেই বলে দেওয়া ভালো, কারণ তুমি যাতে আমার কাছে কিছু আশা না করো, কারণ আমি আমি তোমাকে এবারের বউ হিসেবে মানবো না। তখন এই কথা শুনে এই বিদ্যা বলতে থাকে, আমার শাশুড়ি মা মেনেছে তো আপনার কোনো মানার প্রয়োজন নেই, আমি আমার শাশুড়ি মার পুত্রবধূ, আপনার নয়, তাই আপনাকে আমি বলিনি যে আমাকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নিতে হবে। এই কথা শুনে সিন্ধি বলতে থাকে, দেখতে 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 পাচ্ছ দিদি, দেখতে না দেখতে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে, এখনো ভেতরে প্রবেশ করেনি, তার আগে চোপা দেখেছো কত কিভাবে কিভাবে কথা বলতে হয় বড়দের সঙ্গে, সেটুকু সহবদ্ধ নেই। তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, প্লিজ চিঞ্জয়ী, এখন এখন সিনক্রেট করিস না, এখানে এখানে বাহিরের লোকজন আছে, প্লিজ এভাবে এভাবে সিনক্রেট করিস না, ভালো লাগছে না। এই বলে তখন সিনজয়ী বলতে থাকে, হ্যাঁ আমি কথা বললে তো সিনক্রেট হয়ে যায়। এরপরে বিদ্যা বলতে থাকে, কি হলো, আমি তো বললাম আমাকে আরেকজন বরণ করবে, আপনারা জিজ্ঞেস করবেন না সে তিনি কে? তখন এই কথা শুনে দেখা যায় পৃথা বলতে থাকে, হ্যাঁ মা বলো, তুমি কার কার কথা বলছো, কে তোমাকে বরণ করবে? তখন তখন বিদ্যা বলতে থাকে, আমার শ্বশুর মশাই, আমি চাই আমার শ্বশুর মশাই আমাকে বরণ করুক। তখন তখন মিডিয়ার লোকজন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা বেশ ভালো হবে, প্লিজ রাজদীপ বাবু আপনি বরণটা করে ফেলুন, একটা দৃষ্টান্ত তৈরি হবে যে মিস্টার রাজদীপ চ্যাটার্জি তার পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিয়েছে। প্লিজ আপনি আপনি বরণটা করে ফেলুন, তা না হলে কিন্তু এই এই যে খবরগুলো হচ্ছে, এগুলো এগুলো বাইরে ছড়াছড়ি হলে আপনাদের রেপুটেশন নষ্ট হবে। তখন তখন দেখা যায় রাজদীপকে পৃথা বলতে থাকে, পরিবারের সম্মান বাঁচাতে প্লিজ বরণটা করে নাও। এরপরে রাজদীপ বরণ করে বরণডালা পৃথার হাতে দিয়ে বলতে থাকে, দরজা যদি ছোট হয় মাথা একটু নিচু করতে হয়, তাই বলে উচ্চতা কমে যায় না, ঠিক তেমন এই মেয়েটাকে বরণ করেছি বলে এমন নয় যে আমি ওকে মেনে নিয়েছি, ওকে আমি মেনে নিয়ে বরণ করেছি, শুধু শুধু এখন বিপদে পড়েছি, এই যে মিডিয়ার লোকজন এনেছে এই কারণে এই বরণটা করলাম, কিন্তু আমি আমি তোমাকে পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নেব না, কখনোই স্বীকৃতি দেব না, আমি এই কথাটা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিলাম। কথা শুনে দেখা যায় তখন বিদ্যা বলতে থাকে, আপনি আপনি অবশ্যই মেনে নেবেন, অবশ্যই আপনাকে মেনে নিতেই হবে। এরপরে তো আমার বউ ভাত, আপনারা কিন্তু বউ ভাতেও আসবেন। তখন তখন মিডিয়ার লোকজন বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, আপনাদের পুরো বিয়েটা কাভার করব আমরা, পুরো পুরো যা যা অনুষ্ঠান হবে, আচার আচরণ হবে, সবকিছুতে আমরা থাকছি। এরপরে রাজদীপ বলতে থাকে, তার মানে এখানে আপনারা থাকছেন, মানে আপনারা কেন থাকবেন, আপনাদের কি আমরা নিমন্ত্রণ করেছি নাকি? আর বিয়ে বিয়ে মানে এখানে কোনো বিয়েতে হচ্ছে না, ও জোরপূর্বক এখানে এসে উঠেছে। তখন তখন এ কথা শুনে তখন বিদ্যা বলতে থাকে, আমি জোরপূর্বক উঠেছি কি রিক চ্যাটার্জি, আমি কি এ বাড়িতে জোরপূর্বক এসেছি নাকি আপনি আমাকে নিয়ে এসেছেন? তখন রিক বলতে থাকে, একদমই না, আমি আমি তোমাকে ভালোবেসে এ বাড়িতে নিয়ে এসেছি, আর আমার আমার বিয়ে হয়েছে, সবার সামনে মণ্ডপে দাঁড়িয়ে বিয়ে হয়েছে, তবে তবে এখানে জোর করে আসার কোনো প্রশ্নই ওঠে না। তখন তখন রাজদীপ বলতে থাকে, একদম একদম চুপ করে থাকবে, তুমি একদম কথা বলবে না, লজ্জা করে না, নির্লজ্জ ছেলে কোথাকার, সবার সামনে কথা বলছো, তোমার লজ্জা করছে না? তখন তখন রিক বলতে থাকে, কেন লজ্জা করবে, একটুও লজ্জা করছে না, লজ্জার কি আছে, আমি আমি যেটা করছি সেটা বলছি, কি আমি কি আমার কি ভুল হয়েছে বলুন তো? তখন তখন মিডিয়ার লোকজন বলতে থাকে, না না, আপনার ভুল হবে কেন, আপনি তো সাহস করে সত্যিটা বলেছেন, এর জন্য
আপনাকে আপনাকে নিয়ে ওনার প্রাউড ফিল করা উচিত, কিন্তু উনি উনি তো আপনাকে উল্টো বকাবকি করছে, বুঝতে পারছি না উনি কেন এমন করছে। এরপরে দেখা যায় তখন বিদ্যা বলতে থাকে, আমার বউ ভাতের দায়িত্বটা আমার শ্বশুর মশাই নেবেন, বুঝতে পেরেছেন? তখন এ কথা শুনে মিডিয়ার লোকজন বলতে থাকে, ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক হবে, তবে তবে সবাই সবাই মনে রাখবে রাজদীপ চ্যাটার্জি আর বিদ্যা ব্যানার্জির বিয়ের কথা। সবকিছুর নিয়ম কানুন সুন্দরভাবে নতুন রীতিতে মানা হবে। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, বিদ্যা ব্যানার্জির বিয়ে বলে কথা, বায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর বিবির বিয়ে বলে কথা, একটু তো ইউনিক না হলে হয় না, তাই না? এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি কিন্তু আমার জন্য এঁচোড়ের তরকারি রান্না করবেন, আমার জন্য মোচার তরকারি রান্না করবেন, এগুলো কিন্তু আপনাকেই করতে হবে, মোচাটা কিন্তু আপনাকেই কাটতে হবে। এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি মোচা মোচা কাটতে বলছো মানে? আমি মোচা কাটতে জানি নাকি? আমি কি কখনো মোচা কেটেছি যে তুমি আমাকে এভাবে বলছো? আর আমাদের বাড়িতে কাজের লোক আছে, আর ওরাই সবটা করবে, আমি কেন করব? তখন বিদ্যা বলতে থাকে, আমি তো আপনার হাতের রান্নাটাই খেতে চাই। আপনি আমার বউ ভাতের সমস্ত রান্না আপনি করবেন, আর এটা আপনাকে করতেই হবে। আপনার কাছে আপনার পুত্রবধূর আবদার, আর একমাত্র পুত্রবধূর আবদারটা আপনি রাখবেন না? তখন রাজদীপ বলতে থাকে, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এই পৃথা, ওকে ওকে কিন্তু এখান থেকে সরে যেতে বলো, তা না হলে আমার রাগ উঠে গেলে কিন্তু ভালো হবে না। ও যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। এ কথা শুনে তখন দেখা যায় পৃথা বলতে থাকে, এখানে রাগ হওয়ার কি আছে বলো তো? এখানে তো রাগ হওয়ার মতো কিছু হয়নি। বিদ্যা তো শুধুমাত্র তোমার কাছে একটা আবদার করেছে, এর বাইরে তো আর কিছু চাইনি। এ কথা শুনে এ কথা শুনে তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, হ্যাঁ, আমাকে তো এখন বাঁকে পেয়েছো, তাই না? সবাই মিলে আমাকে আমাকে এভাবে অপমান করছো, এভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছ। খাওয়াও পরে দেখা যায়, দেখবো কি করে তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো। তখন দেখা যায় পৃথা মুখ টিপে হাসতে থাকে। এদিকে দেখা যায় কৃতি বলতে থাকে, জেঠুমনিকে কিন্তু বৌদি একবারে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। জেঠুমনির মুখ দেখে বোঝা যাচ্ছে জেঠুমনি অনেকটা টেন্স হয়ে আছে। এ কথা শুনে দেখা যায় তোষা বলতে থাকে, ঠিক বলেছিস, বাবাকে একদম বৌদি একদম এমন অবস্থা করেছে না, এখন না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে। তখন দেখা যায় পৃথা বলতে থাকে, এই কৃতি, তোষা, পায়েল, বিদ্যাকে নিজের ঘরে নিয়ে যা, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আর আপনারা ভিতরে আসুন, বসুন। তখন মিডিয়ার লোকজন বলতে থাকে, না ম্যাম, আজকে আমরা আসি, আজকে আমাদের এই যে আমরা যে ভিডিও গুলো করলাম, এগুলো নিয়ে গিয়ে খবরের কাগজে ছাপাতে হবে, নিউজ পেপারে দেখাতে হবে, তাই আমরা এখন আসছি। এই বলে বিদ্যাকে বলতে থাকে, প্রফেসর বিবি, আপনার কোনো হেল্পের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমরা চলে আসবো। কোনো চিন্তা নেই, বুঝতে পেরেছেন? আমরা এখন আসি। তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, আপনারা আসুন, আর কালকে বৌভাতে কিন্তু আপনাদের নেমন্তন্ন করা হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। তখন এই বলেই মিডিয়ার লোকজনরা সবাই চলে যায়। এরপরে স্টুডেন্টরা বলতে থাকে, ম্যাম, তবে আমরাও আসি। তখন বিদ্যা বলতে থাকে, কেন? তোমরা কেন যাবে? তোমরা পরে যাবে। এখানে ভেতরে এসে বসো। তোমাদের স্যারের বাড়ি এটা। তোমরা যে কলেজে পড়ো সেই কলেজে মালিকের বাড়ি। তোমরা কেন যাবে? এখানে থাকবে, মিষ্টি মুখ করবে, তারপরে যাবে। তখন দেখা যায় এবারে স্টুডেন্টদের ভিতরে নিয়ে আসে বিদ্যা। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি এই দাঁত পিটপিট করতে থাকে আর বলতে থাকে, আমার মনে হচ্ছে এই মেয়েটাকে আমি ঘাত ধাক্কা দিয়ে বের করে দিই, আর এই স্টুডেন্টদের কতগুলো লোকজন আমার বাড়িতে ঢুকিয়েছে, মনটা চাচ্ছে না যে একদম একদম ঘাত ধাক্কা দিয়ে বের করে দিই। আর শুধুমাত্র আমার ছেলেটার জন্য পারছি না, ছেলেটা যে কি দেখে এই মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়লো, আমি তো বুঝতেই পারছি না। এরপরে দেখা যায় রিক বলতে থাকে, কি ব্যাপার ড্যাডি, কিছু কি বলছো? বিড়বিড় করে কি বলছো? জোরে বলতে পারো, সমস্যা নেই। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, না না, কি বলবো, কিছুই বলছি না। এরপরে দেখা যায় এদিকে স্ট্রেঞ্জার ফাগুনকে ফোন করে বলতে থাকে, ফাগুন, এদিকে কিন্তু সর্বনাশ হয়ে গেছে। দাদাকে দিয়ে মেয়েটা বরণ করিয়েছে, এখন বলছে দাদাকে দিয়ে নাকি বৌভাতের সমস্ত রান্না করাবে, সবকিছু দাদাকেই করতে হবে। ও মিডিয়া এনেছিল, ওর স্টুডেন্টদের সবাইকে নিয়ে এসেছিল, তার কারণে ওকে বরণ করতে বাধ্য হয়েছে দাদা, কারণ মিডিয়ার সামনে ও যা ইচ্ছে তাই বলছিল, আর মিডিয়ার লোকজনও বলছিল
যদি যদি ও রাজদীপ চ্যাটার্জি প্রফেসর বিবিকে বরণ না করে, তবে তবে রাজদীপ চ্যাটার্জির অবশ্যই অবশ্যই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই উনি বাধ্য হয়ে বরণটা করেছে। তখন এই কথা শুনে ফাগুন বলতে থাকে, আমি কিছুতেই সহ্য করব না। ওই বাড়িতে শুধু আমার অধিকার, আর ওই দরজায় শুধু দাঁড়িয়ে আমার বরণ হবে, অন্য কারো নয়। আর উনি উনি কেন ওকে বরণ করলো, আর আমি ওকে ছাড়বো না। রিতকেও আমি ছাড়বো না, আমি তো রিতকে ভালোবাসি। কিন্তু কিন্তু ও কেন বুঝতে চায় না যে আমি ওকে কতটা ভালোবাসি। এরপরে পিঙ্গেল বলতে থাকে, প্লিজ প্লিজ এভাবে পাগলামো করো না, এভাবে পাগলামো করে কি হবে বলো। কারণ কারণ এখানে তো বরণটা হয়ে গেছে, আগে আমরা সবটা ক্লিয়ার করে দেখি, সবকিছু ঠিকঠাক ভাবে হোক, তারপরে আমি তোমাকে ফোন করে সবটা বলছি। তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, ঠিক আছে ফোনটা রাখো। এরপরে ফাগুন তোষা ব্যানার্জিকে বলতে থাকে, দেখো দেখো মম, এদিকে এদিকে আমি বৃতের জন্য কান্নায় ভেঙে পড়ছি, আর ওইদিকে ওই বিদ্যা ও বাড়িতে গিয়ে একদম ঘাঁটি মেরে বসেছে। ও রিতের সঙ্গে সিঁদুর পরে বেনারসি পরে গিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, আর মিডিয়ার লোকজন সঙ্গে নিয়ে গিয়ে মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে দিয়ে বরণ করিয়েছে। তখন এই কথা শুনে তোষা বলতে থাকে, এসব কি বলছিস তুই, এসব কি বলছিস। তখন দেখা যায় এই ফাগুন বলতে থাকে, হ্যাঁ মম, আমি একদম ঠিক বলছি, আমি একদম ঠিকই বলছি। আমি এটা কিছুতেই মানবো না। ওখানে ওখানে শুধু আমার অধিকার, ওখানে দাঁড়িয়ে আমাকে বরণ করা হবে। ও কেন ওই দরজায় দাঁড়িয়ে বরণ হলো, আমি এটা কিছুতেই সহ্য করব না। আমি এক্ষুনি ও বাড়িতে যাব। তখন এ কথা শুনে তোষা ব্যানার্জি বলতে থাকে, এখন এখন ওখানে যাওয়াটা একদম ঠিক হবে না। ওখানে গেলে আরো ঝামেলা বাড়বে বই কমবে না। তখন এ কথা শুনে ফাগুন বলতে থাকে, তবে কি আমি এখানে হাত গুটিয়ে বসে থাকবো, আর ওদিকে বিদ্যা ব্যানার্জি সবকিছু নিজের হাতের মুঠোয় নিয়ে নেবে। আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, তুই যতই চেষ্টা করিস, এখন ওখানে গেলে নিজে আরো ঝামেলায় জড়াবে, তাই মা, ওখানে তোকে যেতে হবে না। তখন এই কথা শুনে ফাগুন বলতে থাকে, আমি তো রিতকে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না মা, আমি তো তোমাকে আগেই বলেছি, কেন বুঝতে পারছো না। তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, আমি তোমাকে বলেছি রিতকে তোমার জন্য নিয়ে এসে দেবো, কিন্তু এখন সবেমাত্র বিদ্যাকে বরণ করলো, আর এখনই যদি তুমি গিয়ে ওখানে তোড়জোড় শুরু করো, তবে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। কারণ ব্যাপারটা কিন্তু মিডিয়ার সামনে উপস্থাপনা করা হয়েছে, আর এখন যদি তুমি ও বাড়িতে গিয়ে দাঁড়াও, তবে ওই মিডিয়ার লোকজন তোমাকে আরো আরো এমন এমন বাজে বাজে মন্তব্য করবে, সবাই পুরো পুরো পৃথিবী জেনে যাবে যে ফাগুন ব্যানার্জি আসলে আসলে জোরপূর্বক রীত চ্যাটার্জির ভালোবাসা পেতে চায়। তখন এ কথা শুনে ফাগুন বলতে থাকে, আমি কিছুতেই মেনে নেব না এসব, আমি কিছুতেই মানতে পারবো না। তখন দেখা যায় ফাগুনকে তোষা ব্যানার্জি বলতে থাকে, আমি দেখছি কি করা যায়, তুমি প্লিজ আর এতটা এতটা উত্তেজিত হও না, তুমি শান্ত হও। এরপরে দেখা যায় তোষা ব্যানার্জি বাইরে চলে আসে, আর কাশ্যপ ব্যানার্জিকে বলতে থাকে, আমার মেয়েটা একদম পাগলের মতো করছে, আর ওই বাড়িতে তোমার মেয়ে গেছে, তো ও বাড়িতে গিয়ে বাড়িতে চৌকাঠে দাঁড়িয়েছে, বরণ করছে, সবকিছু মিটমাট করতে চাইছে, কিন্তু কিন্তু কিছু হবে না, কোনো কিছু মিটমাট হবে না। আমার মেয়েকে কাঁদিয়ে ও সুখে থাকবে, আমি এই সুখটা ওর কিছুতেই হতে দেব না। এই সুখটা ওর চিরস্থায়ী কোনো সময়ের জন্যই হবে না। তখন এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তোমরা প্লিজ এখন আমার সঙ্গে এসব নিয়ে কথা বলো না। আমার একটু একটু মানসিক চাপ আছে, তাই তোমরা নিজেদের মতো নিজেরা বুঝে নাও, আমাকে আমারটা বুঝতে দাও। তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, ঠিক আছে, আমি এখন এখান থেকে যাচ্ছি। এরপরে এদিকে দেখা যায় বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে বলতে থাকে, কি হলো শ্বশুর মশাই, আপনি তো মোচাটা কাটবেন তাই না। তখন রাজদীপ বলতে থাকে, এসব কি অসভ্যতম হচ্ছে, আমি কি করে মোচা কাটবো, আমি কি কখনো মোচা দেখেছি নাকি, কখনো কেটেছি নাকি। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কখনো দেখেননি, কখনো কাটেননি, কিন্তু কিন্তু খেয়েছেন তো। তখন রাজদীপ বলতে থাকে, হ্যাঁ খেয়েছি, কিন্তু কিন্তু কখনো দেখিনি। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, এতদিন খেয়েছেন দেখেননি, এবার দেখবেন আর খাবেন না। কারণ কারণ দেখে এই রান্না করে দিবেন, সবগুলোই আমি একাই খেয়ে নেব।